খেয়াল করো। হ্যাঁ, আমরা হচ্ছে অধ্যায় 5 এর পদার্থের অবস্থা ও চাপের শেষ অংশ মানে স্থিতিস্থাপকতার অংশ। তো স্থিতিস্থাপকতা বলতে কি বোঝানো হয়, যে কোনো একটা বস্তু এর বল প্রয়োগ করে তুমি মনে করো এই জায়গা থেকে চেঞ্জ করে এখানে নিয়ে আসলা, ওই পরিমাণ বল সরাই নিলে যদি আগের জায়গায় ফিরে আসে তখন ওই বস্তুটা হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। মানে কিরকম, বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগে যত সামনে যায় তত ধীরে ধীরে কাজ সম্পন্ন হইতেছে, ওই বল সরাই নিলে যদি আবার পুনরায় উল্টা দিকে কাজ সম্পন্ন করে আবার আগের জায়গায় চলে আসতে পারে তখন পদার্থের এই বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। আর যদি চলে আসতে না পারে তখন এটাকে কি বলা হয়, অস্থিতিস্থাপকতা। কিরকম, স্প্রিং এর মতন। স্প্রিং এর উদাহরণ, বল প্রয়োগ করে এখানে নিয়ে গেছো, ছেড়ে দিছো, আগের জায়গায় চলে আসছে। এখন মনে করো এমন হয় আর যদি ফিরে না আসে, যেমন ঘর্ষণ বল, রাস্তা দিয়ে তুমি হাইটা গেছো, হাইটা যাইতে যাইতে তোমার কি হয়েছে, জুতার তলা ক্ষয় হয়ে গেছে, তুমি তো উল্টা রাস্তায় আবার হাইটা আসো, জুতার তলা ঠিক হয়ে যাবে? ঠিক হবে না। এটা হচ্ছে অস্থিতিস্থাপকতা। হ্যাঁ, মনে করো, যেমন এগুলো এক্সাম্পল, মানে এগুলো বল না। যেমন মনে তুমি আরেকটা তোমার বলি, যেমন এক বোতল পানি তুমি ফ্রিজে রাখছো, এখানে বল নাই বাট বোঝার জন্য আমরা বলতেছি, ফ্রিজে রাখছো, ঠান্ডা হয়ে এটা বরফ হয়ে গেছে। এই পানির বোতল যদি বাইরে অনেক সময় রাইখা দাও, সমপরিমাণ তাপ ত্যাগ করে মনে করো পরিবেশ থেকে তাপ গ্রহণ করে আবার কি হয়ে গেছে, পানি হয়ে গেছে, মানে আগের অবস্থায় আসতে পারছে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। সময় তো সেম হবে না স্যার, তাই না? না, সময় ভিন্ন হতে পারে। তো এখন তো সাধারণত সময় একই হয়, বাট সময়টা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে দূরত্ব বা সরণ। তো এখন যদি তুমি এটা দেখার পর কি করলা, যে আগের মতো তো হয়েই যায়, বাসায় প্লাস্টিকের যত আইটেম আছে সব তাপ দিয়ে গলায় ফেলছো, এরপর ঠান্ডা করলে গলে তো প্লাস্টিক সব তরল হয়ে গেছে, এখন তুমি ঠান্ডা করছো, ঠান্ডা করলে কি প্লাস্টিক আবার শেয়ার হয়ে যাবে? প্লাস্টিকের হয় না। এটা হচ্ছে অস্থিতিস্থাপকতা। বুঝছেন না? তো এখন এই স্থিতিস্থাপকতার মান বল প্রয়োগ করলে, যে মনে করো এর মধ্যে এমন হয় যে তুমি বল প্রয়োগ করে এর এইখান থেকে টেনে এই পর্যন্ত নিচে ফিরে আসতে পারছে, আর একটু নিচে ফিরে আসতে পারছে, এমন জায়গায় নিয়ে সাইডা দিছো আর ফিরে আসতে পারে না। মানে সর্বোচ্চ একটা সীমা আছে যে এই পর্যন্ত গেলে ফিরে আসতে পারে, এর বাইরে গেলে কি আর ফিরে আসা সম্ভব না। তো তখন ওই সর্বোচ্চ সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। বুঝছি আমরা? যেমন তুমি মনে করো তুমি বাংলাদেশে কক্সবাজার গেছো, বাসে উঠে ফিরে আসতে পারছো, আর একটু দূরে গেছো, সেন্ট মার্টিন গেছো, ফিরে আসতে পারছো, ওইখান থেকে তোমার মনে করো শিপে করে নিয়ে মায়ানমার ছেড়ে দেওয়া হয়েছে, করে আসতে পারতেছো না, আটকে পড়ে গেছো। তো তার মানে তোমার সর্বোচ্চ সীমা হচ্ছে মায়ানমারের বর্ডারের আগ পর্যন্ত ফিরে আসতে পারবে, এর ওই পারে গেলে কি আর ফিরে আসা সম্ভব না। সর্বোচ্চ যেই পর্যন্ত তোমার সীমা ফিরে আসার, এই সর্বোচ্চ যেই পরিমাণ বল প্রয়োগ করে কাজ সম্পন্ন করে অবস্থানের পরিবর্তন করলে ওই বল সরাই নিলে আবার ফিরে আসতে পারি, সর্বোচ্চ রেঞ্জ যেটা, এটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা। বুঝছো? যেমন তুমি মনে করো পড়াশোনা করতেছো না, একটু একটু করতেছো, কারণ পড়াশোনা মনে করো কমাইতে কমাইতে এমন এক পর্যায়ে হয়েছে আর স্টুডেন্ট লাইফে ফিরে আসতে পারে না, একজন গার্মেন্টস লাইফে চলে গেছে। তার মানে ওই গার্মেন্টস লাইফে যাওয়ার আগ পর্যন্ত, যখন পর্যন্ত বলো না যে এখনো সময় আছে পড়াশোনা শুরু করো, যখন সময় শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ক্লিয়ার? তো এখন এরপরে হচ্ছে আমরা বল প্রয়োগ করার ফলে কোন পদার্থের অবস্থার পরিবর্তন, মনে করো এখানে আরো কিছু জিনিস আছে, যে মনে করো আমরা বল প্রয়োগ করলাম, বস্তুর অবস্থানের কোনো পরিবর্তনই হয় না, যেমন আমরা এটার অনেকক্ষণ বল প্রয়োগ করছি, ফিরে আসা তো দূরের কথা, সে চেঞ্জই হয়নি, এদেরকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। মানে যে বস্তু বল প্রয়োগও কি হয় না, অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না, সেই বস্তুগুলোকে আমরা কি বলি, পূর্ণ দৃঢ় বস্তু। বুঝছি আমরা? তো এরপরে হচ্ছে নমনীয় বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু। নমনীয় বস্তু হচ্ছে এমন বল প্রয়োগ করে তুমি এক জায়গায় সরাই নিছো, বল সরাই নিয়ে ডাকতেছো আর আসে না। যেমন মনে করো তুমি ওই যে অনেকে দেখবে আমাদের বাংলাদেশ থেকে অনেকে পড়াশোনার জন্য মনে করো অস্ট্রেলিয়াতে গেছে, শুধু পড়াশোনা করার জন্য, কইরা চলে আসবে, পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াতে গেছে, পড়াশোনা শেষ আর আসে নাই বাংলাদেশে, ওইখানে চাকরি হইলে থেকে গেছে। মানে এরা হচ্ছে কি, এরা হচ্ছে তোমার পূর্ণ প্লাস্টিক বস্তু, মানে এরা হচ্ছে যায় ঠিকই আর ফিরে আসে না। বুঝছো কথাগুলো? তো আমরা লিখি আগে, প্রথমে হেডলাইন দাও, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হেডলাইন দাও, কোন বস্তুর উপর প্রযুক্ত বল, কোন বস্তুর উপর প্রযুক্ত বল, কোন বস্তুর উপর প্রযুক্ত বল
অপসারণ করলে, কোন বস্তুর উপর প্রযুক্ত বল অপসারণ করলে দেখছি আমরা বস্তুটি পূর্বের অবস্থানে ফিরে আসার ধর্মকে, বস্তুটি পূর্বের অবস্থানে ফিরে আসার ধর্মকে, কোন বস্তুর উপর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি পূর্বের অবস্থানে ফিরে আসার ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। তো তোমার বই কিছুই নাই, সংজ্ঞা দিয়ে সূত্র লিখে রাখছে, বাট এটা দিয়ে অনেক কিছু আছে। স্থিতিস্থাপকতা বলে। এরপরে হচ্ছে এটার নিচে তুমি একটা কোশ্চেন লেখো, মানে এতক্ষণ যা যা বুঝাইছে এগুলার হচ্ছে আমরা জন্য জায়গা রেখে যাবো, আগে আমরা কোশ্চেন লিখি, এরপর তুমি বাসায় লিখবে যা বুঝাইছে এগুলো শুধু সংজ্ঞা। হ্যাঁ, লেখো লেখো হচ্ছে কোশ্চেন লেখো, নিম্নোক্ত রাশিগুলো বলতে কি বুঝো ব্যাখ্যা করো। গ্রুপে ছবি দিয়ে দিল। নিম্নোক্ত রাশিগুলো বলতে কি বুঝো ব্যাখ্যা করো। পূর্ণ 1 নাম্বার রোমান 1 দিয়া, মানে এটার মধ্যে আবার রোমান 1। হ্যাঁ, নিম্নোক্ত রাশিগুলো বলতে কি বুঝো ব্যাখ্যা করো। নেক্সট পরীক্ষা কি তোমাদের? বায়োলজি। সহজ সাবজেক্ট। সহজ না? দেখো 1 নাম্বার দিয়ে লেখো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। শহীদানোর কি খাতা দিছে? আচ্ছা, ভিডিও শেষ করে শুনতেছি। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। 2 নাম্বার দিয়ে লেখো, পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু। তোমাদের কি গরম লাগে? এরপর লেখো হচ্ছে নমনীয় বস্তু, নমনীয় বস্তু। এরপর লেখো হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এরপর লেখো অসহ ভার। অসহ ভার মানে কি জানো? কোনো একটা তারের সাথে কোনো একটা বস্তু ঝুলাই দিলা, যতক্ষণ অসহ ভার মানে যখন আর সহ্য করতে পারে না, যে ভারে কি হয় তারটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, বুঝছো? তখন তুমি একটা পলিথিনের মধ্যে তুমি মনে করো 2 কেজি আলু নিলা, ছিঁড়ে নাই, বাসায় নিয়ে আসছো, তুমি মনে করো ওই পলিথিনে 10 কেজি করছো, আনার সময় টুক করে ছিঁড়ে গেছে, মানে মনে করো 9.99 কেজি পর্যন্ত পলিথিন ছিঁড়ে নাই, যে একটা আলু বেশি দিছো শেষ। তো ওইটা ওই ভারটাকে বলে অসহ ভার। কি বলছেন স্যার? স্থিতিস্থাপক সীমা লিখছো, অসহ ভার। এরপর লেখা হচ্ছে, এগুলো লেখা শেষ, এবার কিছু লেখা লাগবে না। দেখো এরপর তুমি হেডলাইন দাও বিকৃতি। হেডলাইন দাও বিকৃতি। যদি বাংলা হইতো তাহলে আমরা পড়তাম আকৃতির পরিবর্তনকে বিকৃতি বলি। যে আমরা অনেক সময় এরকম বলি না, যে হয়তো বা ধরো কোনো একটা মনে করো কিছু অ্যাক্সিডেন্ট করছে বা কেউ একজন তুমি দেখতে গেছো, দেখে এসে বলি অ্যাক্সিডেন্টে চেহারা বিকৃতি হয়ে গেছে। চেহারা বিকৃতি হয়ে যাওয়া মানে কি? আকৃতি চেঞ্জ হয়ে গেছে নাকি? এখানে ওইরকমই, বাট এই সংজ্ঞা তো আর লেখা যাবে না যেহেতু এটা ফিজিক্স। এটার বিকৃতিটা হচ্ছে, ধরো আগে বুঝো, শুরুতে কোন একটা তারের দৈর্ঘ্য ছিল L, ধরো এখান থেকে একটা তার এই ছিল যা এই পর্যন্ত দৈর্ঘ্য ছিল L শুরুতে, তারটা একটু মোটা করে আর কি, তার দৈর্ঘ্য ছিল L। এখানে কি করছো, এবার তুমি একটা বস্তু ঝুলাই দিছো, ভর m ভর ঝুলাই দিছো, ভরের কারণে তারটা কি হয়ে গেছে, কিছুটা লম্বা হয়ে গেছে। তাহলে ভর ঝুলানোর ফলে এই তারের দৈর্ঘ্য আগে ছিল দৈর্ঘ্য এই পর্যন্ত নাকি, এখন দৈর্ঘ্য হচ্ছে এই পর্যন্ত, তার মানে এতটুকু কি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। কেন? এই যে ভর এর নিচের দিকে যে বল প্রয়োগ করে F = কি mg ওজন, বুঝছেন আমরা? তো তখন এই দৈর্ঘ্য একটু বৃদ্ধি পেয়েছে। তাহলে L দৈর্ঘ্য হতে শুরুতে ছিল L, বৃদ্ধি পেয়েছে কতটুকু, ছোট হাতের L। তাহলে একক দৈর্ঘ্য হতে বৃদ্ধি পেয়েছে কতটুকু, L/L। ছোট হাতের L কি আর বড় হাতের L কি বুঝছি আমরা? ছোট হাতের L হচ্ছে আদি দৈর্ঘ্য আর বড় হাতের L হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন।
দৈর্ঘ্য বৃদ্ধি, হ্রাসও হইতে পারে যদি চাপ দিই তার ধরে। কোনটা বললেন না? কোনটা? না ঠিক আছে তো। বড় হাতের এল হচ্ছে আদি দৈর্ঘ্য আর ছোট হাতের এল হচ্ছে যত বৃদ্ধি পেয়েছে। তো এখানে বড় হাতের এল হচ্ছে আদি দৈর্ঘ্য আর ছোট হাতের এল হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি। তো এদের অনুপাতকেই কি বলি আমরা? বিকৃতি। তার মানে বিকৃতি সমান সমান কি? বিকৃতি বলতে আমরা কি বুঝি তাহলে? একক দৈর্ঘ্যের, এটা যে শুধু দৈর্ঘ্যেরই পরিবর্তন হবে এমন না, আয়তনের পরিবর্তন হইতে পারে, ক্ষেত্রফলের পরিবর্তন হইতে পারে। শুধু আমরা দৈর্ঘ্যের স্যার তিনটা ফিজিক্স আছে না? নিজে কেন দাঁড়াও, হ্যাঁ কতগুলো কাটছিল? আমি আজকে আপনাদের সাথে কথা ও বলবো। আচ্ছা ঠিক আছে। দেখো এল বাই এল এটা হচ্ছে কি বিকৃতি? এটা কিন্তু দৈর্ঘ্য বিকৃতি। এটা হচ্ছে শুধুমাত্র দৈর্ঘ্য বিকৃতি এবং তোমাদের বই শুধু দৈর্ঘ্য বিকৃতি দেয়া আছে, বাট বিকৃতি আরো দুইটা আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে আয়তনের পরিবর্তন আর একটা হচ্ছে কোণের পরিবর্তন। ওগুলো অত বিস্তারিত লাগবে না। দেখো আগে বিকৃতির নিচে আগে লেখো, যেটা বলি এটা লেখো। ওই সংজ্ঞাগুলো লেখার জন্য তুমি এক পেজ রাখো, তাইলে হবে। তুমি একটু বেশি লিখো, বাকি হেডলাইন দিছো এগুলো পরে আবার অন্য জায়গায় গেলে কি হয়ে যাবে। দেখো বিকৃতির নিচে লেখো, বিকৃতির নিচে লেখো হচ্ছে বল প্রয়োগের ফলে কোন বস্তুর, বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। লিখছি আমরা। এরপর লেখো নিচে তুমি এরকম লেখো একক মাত্রায় পরিবর্তন ঘটে, আমরা সব লিখলাম। এরপর হচ্ছে এটার নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো বিকৃতি কি রাশি? তার মানে দুটো সমজাতীয় রাশির অনুপাত না? দৈর্ঘ্যের অনুপাত যদি আয়তন হয় তার মানে কি শুরুতে আয়তন যেটা এটা নিচে, আর যতটুকু আয়তন চেঞ্জ হয়েছে এটা কোথায়? উপরে। তো লেখো এটার নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো বিকৃতি সমজাতীয় রাশির অনুপাত হয়, বিকৃতি সমজাতীয় রাশির অনুপাত হয় বিকৃতি সমজাতীয় রাশির অনুপাত হয়, এর একক এবং মাত্রা থাকে না, এর একক এবং মাত্রা থাকে না। বিকৃতি সমজাতীয় রাশির অনুপাত হয়, এর একক এবং মাত্রা থাকে না। দেখছো 2 নম্বর পয়েন্ট গেল। বিকৃতি একটি স্কেলার রাশি, বিকৃতি একটি স্কেলার রাশি। এই যে পয়েন্টগুলো যে আমরা লিখি এগুলো দিয়ে কিন্তু অবজেক্টিভ তৈরি হয়। বিকৃতি একটি স্কেলার রাশি, দেখছো 3 নাম্বার দিয়ে লেখো বিকৃতি সাধারণত 3 ধরনের, বিকৃতি সাধারণত 3 ধরনের, বিকৃতি সাধারণত 3 ধরনের। লেখো এই 3 ধরনের কি কি? প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি মানে কি? এল বাই এল, হ্যাঁ। এরপরেরটা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি মানে কি? ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। যখন দুইটা ভি একসাথে লিখবা ছোট হাতের ভি মাথায় একটু গোলটু দিয়ে দিবা, হ্যাঁ। দেখো ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। এরপর হচ্ছে কৃন্তন অথবা মোচড় অথবা ব্যবর্তন বিকৃতি। কৃন্তন, মোচড় বা ব্যবর্তন বিকৃতি, এটা কি আসে আমরা যদি দেখি, স্যাররা যদি কোশ্চেনটা কঠিন করতে চায় তখন এই টপিকসে আসে। দেখো কৃন্তন, মোচড় বা ব্যবর্তন বিকৃতি, এটা হচ্ছে কোণের পরিবর্তন। নিচে হচ্ছে থিটা শুরুর কোণ,
উপরে কি হবে? থিটার তো ছোট হাতে থিটা নাই, আছে? তখন পরিবর্তন বা পার্থক্য বড় হাতে থিটা আছে। তো বড় হাতে থাকলে ছোট হাতে কই? থিটা তো একটাই। দেখো শুরুটা হচ্ছে থিটার, পরিবর্তন যেহেতু নাই তখন আমরা এরকম লিখি ডেল থিটা। স্যার লো ব্যাটারি হলে ভিডিও হবে? হবে। লেখো ডেল থিটা। ডেল থিটা বাই থিটা এটা হচ্ছে ক্রিন্তন বা মোচর বিকৃতি। লিখছি আমরা, লেখো তাড়াতাড়ি। এটা তুলবো স্যার? ওটা পরে, এটা তুলো। তুলছো? তিন ধরনের তুলছো না? এর পরের পয়েন্ট দিয়ে লেখো ব্যবর্তন। দেখো এর পরের পয়েন্ট হচ্ছে লেখো একটি পূর্ণ দৃঢ় বস্তুর যে কোনো ধরনের বিকৃতির মান শূন্য। যে কোনো ধরনের, তিন ধরনের যে কোনো বিকৃতির মান কত হবে? শূন্য। কেন জানো? পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? ধরো দেয়াল, তুমি অনেকক্ষণ বসিয়ে দিছো, বল প্রয়োগ করছো, এর অবস্থানের কি পরিবর্তন হয়েছে? উপরেরটা কি সবার কি উপরটা পরিবর্তন না? সেটা আয়তন হোক, দৈর্ঘ্য হোক বা কোণ হোক, তো নড়েই নাই। পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? যার কি ঘটে নাই, কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে উপরে পরিবর্তনের মান কত? জিরো। তো এবার ভাগ দিলে কত আসবে? জিরোই তো আসবে। পূর্ণ দৃঢ় তাদের পূর্ণ দৃঢ় না আসে। পূর্ণ দৃঢ় মানে যার চেঞ্জ হয় নাই, বুঝছো? চেঞ্জ হয়ে গেলে তার পূর্ণ দৃঢ় হইলো না, বুঝছো? তো এখন মনে করো হচ্ছে বলা হইলো যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হচ্ছে, কি হইছো? মানসিকভাবে অনেক শক্তিশালী, খুব দৃঢ়, হ্যাঁ, ও কান্নাকাটি করবে না। তাই দেখছো আসলে তুমি কান্নাকাটি, তার মানে দৃঢ়। যদি দেখা যায় না চোখ দিয়ে পানি পড়তেছে, তার মানে কি? তুমি পূর্ণ দৃঢ় নাই। হ্যাঁ, তো তুমি তোমার দৃঢ়তা শেষ। জিনিস হচ্ছে এরকম। দেখো এখন এরপরে হচ্ছে আমরা লিখে, এরপরে হেডলাইন দাও বিকৃতি শেষ। এগুলো উঠানো লাগবে না, এগুলো পরে। হেডলাইন দাও হচ্ছে পীড়ন। বুঝছি, আমি বানান লিখতেছি, পরে কি না কি লিখব। দেখো আমরা হেডলাইন দিলাম পীড়ন। পীড়ন মানে কি? আমরা যদি দেখি, দেখো মনে করো টেবিল আছে কেমন, এটা তো দিতে পারতেছি না। দেখো এটা কোন দিকে দিব? এটা এটা এরকম হবে। যাই হোক, দেখো এই টেবিল। দেখো এখানে একটা বস্তু রাখা আছে টেবিলের উপরে, ভালো করে বুঝো। এই পুরাটার ক্ষেত্রফল টেবিলের এ, বস্তুটা নিচের দিকে লম্বভাবে যে বল প্রয়োগ করে এটা F। তখন আমরা এরকম পড়ছিলাম চাপ P সমান সমান কি ছিল? F/A পড়ছিলাম আমরা, চাপ পড়ছি, চাপ P F/A একদম শুরুতে চ্যাপ্টারের একদম ফার্স্টে। চাপ কাকে বলে? যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো এখন চাপও কিন্তু এক ধরনের বল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এখন বল প্রয়োগ করলে তাহলে টেবিল ভাঙা বস্তু নিচে যাওয়া উচিত ছিল না, চায় না কেন? আমরা আবার এটাও জানি প্রত্যেক ক্রিয়ারই কি আছে? সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এটা ভাঙা যদি নিচে যায়, তার মানে কি ঘটা উচিত? বিকৃতি ঘটা উচিত টেবিলের। কিন্তু এই বিকৃতি ঠেকানোর জন্য এই একক ক্ষেত্রফলের উপর বিপরীত দিক থেকে একটা সমান পরিমাণ বল প্রযুক্ত হয়, যেটা প্রতিক্রিয়া বল। মানে যে বলটা কি করে? বিকৃতি প্রতিরোধ করে। যেমন আমরা মাটিতে বল প্রয়োগ করতেছি, তাহলে মাটি নিয়ে আমাদের ঢুকে যাওয়া উচিত ছিল না। কেন যায় না? কারণ মাটিও কি করে? এই মাটির ঢুকে যাওয়া মানে কি? মাটির বিকৃতি ঘটা। মাটির বিকৃতি ঠেকানোর জন্য আমরা যেই বল প্রয়োগ করে, এই বলের বিপরীতে একক ক্ষেত্রফলের উপর এই বিকৃতি প্রতিরোধকারী সমান একটা বলের সৃষ্টি হয়। এই বলটা কি বলা হয়? কি
এখানে যে একক ক্ষেত্রফলের বলটা সৃষ্টি হয় এটা হচ্ছে পীড়ন। পীড়ন মানেও কিন্তু F বাই A, একই রাশি দুইটা। বাট ওই যে যেমন ত্বরণ আর মন্দন দুইটাই ত্বরণ, একটা প্লাস একটা মাইনাস। তো এখানে চাপ আর পীড়ন একই রাশি। চাপ হচ্ছে অভিকর্ষ, মানে আমরা যেদিকে বল প্রয়োগ করি সেদিকে, আর পীড়ন হচ্ছে ওই বলের কোন দিকে, বিপরীত দিকে। মানে চাপ প্রয়োগ করে আমরা বিকৃতি ঘটাইতে চাই, আর পীড়ন দ্বারা আমরা বিকৃতি প্রতিরোধ করতে চাই যদি বিকৃতি না হয়। বুঝছো কথাগুলো? মানে হচ্ছে তুমি ওই যে বিভিন্ন কারণে মিছিল মিটিং করে তুমি ভাঙচুর করতে চাও, এটা হচ্ছে চাপ, আর পুলিশে সেটা ঠেকাইতে চাই, এটা হচ্ছে পীড়ন। বুঝছি আমরা? তো এখন দেখো, বাট বাস্তবে এটা সমান সমান হয় না। বাট এখানে কি মনে করো এই এদিকে প্রয়োগকৃত আর নিচ থেকে প্রয়োগকৃত দুইটা মান সমান, যেই কারণে না উপরে যায় না নিচে আসে। ক্লিয়ার? কখনো যদি এমন হয় পীড়নের থেকে চাপের মান বেশি, তখন হচ্ছে আমরা নিচে চলে যাই। যেমন পানির উপরে পাড়া দিয়ে দেখো, হ্যাঁ, তুমি যেই পরিমাণ বল প্রয়োগ করে একক ক্ষেত্রফলের উপর সমপরিমাণ দিতে পারে না দেখে আমরা ডুবে যাই। বুঝছি আমরা? যেমন মাকড়সা দেখো হাইটা থাকে, যেই পরিমাণ বল প্রয়োগ করে তো খুবই কম এই কারণে। এছাড়াও আরো কারণ আছে, পৃষ্ঠ টান ইত্যাদি আছে, এটা পরে হিসাব। তো আগে লেখো পীড়নের নিচে আগে যেটা বলে এটা লেখো। পীড়ন কাকে বলে আমরা যদি লিখি, লেখো হচ্ছে বস্তুর একক ক্ষেত্রফলের উপর বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত, বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে, লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে, বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে, বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। লিখছো? তো এখন তার মানে পীড়ন, খেয়াল করো, পীড়নের একক কি? চাপের একক মানে কি? নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল। পীড়নের মাত্রা কি? চাপের মাত্রা কি ছিল? চাপের মাত্রা মনে আছে? যদি মনে না থাকে বেশি ব্রেনে চাপ দেওয়ার দরকার নেই। বলের মাত্রা তো আমরা জানি, ml t ইনভার্স 2। বলেরটা না জানলে m এরটা তো জানো, F is equal to ml। তখন এখানে যদি এমন হয় দেখো ml t ইনভার্স 2, নিচে ক্ষেত্রফলের মাত্রা কি l স্কয়ার, তাহলে কি হয় দেখো তো, m l ইনভার্স 1 t ইনভার্স 2, এটা হচ্ছে এর মাত্রা। এবার তুমি এই যে চেয়ার টেবিল সব আসতে পারো। চেয়ার টেবিল লাইক হইছে মানগুলো, এটা একটা দরকার নেই, এটা থাকুক। টেবিল স্যার এখন হইলে হইছে যে লেখাগুলো লেখা তাদের, মানে বাসায় যে একটা চেয়ারের ছবি লাগাই দিয়ে। এরপরে লেখো নেক্সট, পরের পয়েন্ট দিয়ে আমরা যদি লিখি, এটা লেখার পর এর পরের পয়েন্টে লেখো পীড়ন। পীড়নে কোনো পয়েন্ট দিছিলাম? এক নম্বর পয়েন্ট লেখো পীড়নের ক্ষেত্রে, পীড়ন ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। পীড়ন ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক মানে কি? দেখো এই যে আমরা যে সূত্রটা দেখছি, দেখো পীড়ন ইজ ইকুয়াল টু F বাই A, তার মানে পীড়ন আর A কি ব্যস্তানুপাতিক না একটা, মানে একটু উপরে আর A কোথায়? নিচে। তার মানে হচ্ছে দেখো পীড়ন সমানুপাতিক চিহ্ন 1 বাই A। এটা লেখচিত্র যদি আঁকে, এই হচ্ছে লেখচিত্র।
এই অক্ষ বরাবর পীড়ন, এখানে হচ্ছে ক্ষেত্রফলে। এই ক্ষেত্রফলটা কিসের? যখন আমরা এই তার ধরবো, খেয়াল করো এখানে আমরা আরেকটা আইটেম পেলাম, এই ক্ষেত্রফল বল তো আছে। যখন এই তার ধরে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নরমাল ক্ষেত্রফল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কি? যদি আমরা বলি এটার ক্ষেত্রফল মানে পুরাটার, আর প্রস্থচ্ছেদ মানে ওটা সেটা স্লাইস করি, স্লাইস করলে তখন এই যে এরকম আসছে, এটা কি বৃত্তাকার না? এটার ক্ষেত্রফল। এটা একদম সুষমভাবে একটা শসা নিলে একটা স্লাইস কাটলা দেখবে বৃত্ত কইছে, বুঝছি আমরা। ওটা প্রস্থ যে কোনো তার কাটলি কি পাবো আমরা? বৃত্তাকার পাবো। ওটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই a সমান সমান কি পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, জানি আমরা। হ্যাঁ, এটাও হয় বৃত্তের ক্ষেত্রফল। দেখো এটা যেমন বৃত্তের ক্ষেত্রফল, এটারও লাগে অনেক সময় 1/4 পাই d স্কয়ার। কেন? পাই আর মানে কি d/2, ব্যাস বাই 2 প্রত্যেকটা আসে। দুইটাই কিন্তু বৃত্তের ক্ষেত্রফল। এখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর d হচ্ছে কি আমাদের ব্যাস। তো এখন এই পয়েন্ট লিখছি আমরা। এরপর লিখো নেক্সট। স্যার, শোষিত শক্তি আর তরঙ্গের মধ্যে সম্পর্ক কি? শোষিত শক্তি আর তরঙ্গের মধ্যে সম্পর্ক কি? ডেল ই সমান সমান hc রইল আমরা। হ্যাঁ, সূত্রই তো সম্পর্ক। কি এটা? হুম, না কোশ্চেন দেখলে বুঝতে পারবো কি কি আসছে। রাদারফোর্ড বল আসছে, কি আসছে দেখো না। দেখো লিখছো এটা, এটা লিখছি না আমরা। এই চিত্র পরে একদম, হ্যাঁ এটা এটা পরে আঁকতেছি। এরপরে হচ্ছে পরের পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা কোশ্চেন দেখি, এরপর দেখবো যে কি কি আমার পর। দেখো আমরা পরীক্ষা সব শেষ হোক, এরপরে তাহলে আলোচনা করব। এরপরে হচ্ছে পরের পয়েন্ট আমরা লিখি। আমরা একটু আগে এরকম পড়ছি, দেখো বুঝো, আমরা একটু আগে এরকম পড়ছি পীড়ন f/a নাকি? এখন এখানে ক্ষেত্রফল যদি অসীম হয়, মানে এর মান অসীম, তাহলে পীড়নের মান শূন্য হবে, এছাড়া কখনোই শূন্য হয় না। কেন? কোনো কিছুর অসীম দিয়ে ভাগ দিলে, ইনফিনিটি দিয়ে ভাগ দিলে কি আসে? শূন্য। সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, বুঝছি আমরা। আবার সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ক্লিয়ার? তো আগে লেখো অসীম কেমনে আসবে? কাল্পনিক, মানে অসীম বলতে আসলে যা আমরা জানি না যেটা কত বড়, তখনই আমরা বলি এটা অসীম। বুঝছো? জানলে এটা সসীম হয়ে যেত। লেখো হচ্ছে পরের পয়েন্ট লেখো, ক্ষেত্রফল অসীম হলে পীড়নের মান শূন্য হয়। ক্ষেত্রফল অসীম হলে পীড়নের মান শূন্য হয়। ক্ষেত্রফল অসীম হলে পীড়নের মান শূন্য হয়। লিখছি আমরা। এরপরে লেখো পীড়ন, লেখো পরের পয়েন্ট দিয়ে লেখো পীড়ন 3 ধরনের। আগেরটার মতোই 3 ধরনের। কি কি? দেখো দৈর্ঘ্য পীড়ন, খেয়াল করো, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন। বাট মজার বিষয় হচ্ছে সকল পীড়নই হচ্ছে f/a। সব ধরনের পীড়নই হচ্ছে কি f/a। যে তোমার 3 বারে 3টা মনে রাখা লাগবে না। পীড়ন 3 ধরনের, লেখো এই 3টা। কি কি জিজ্ঞেস করতে চাও বলো? আমি পৃথিবীর 3টা টেলিগ্রামে জিজ্ঞেস করছি, 3টা পরে যাই জিজ্ঞেস করি তাই করে না পুরা। দেখো এটা লেখার পর, হ্যাঁ এটার নিচে লেখো, যেমন খেয়াল করো ওই যে এখানে আমরা ছুরি বা চাকু দিয়ে মাছ মাংস কাটলে এটা কাটে কেন জানো? দেখো আমরা মাছ ধরে উপর থেকে চাপ প্রয়োগ করি নাকি? চাপ প্রয়োগ করি না? উপর থেকে যে বল প্রয়োগ করি এটা হচ্ছে চাপ একক ক্ষেত্রফলের উপর।
আর ছুরি বা চাকু সে তো নিচের দিকে যাইতেছে না, সে কি করে এটা বিপরীতে চাপ প্রয়োগ করে, ওটা হচ্ছে পীড়ন। এই দুই চাপের মধ্যে পড়ে মাছ মাংস আলাদা হয়ে যায়। বুঝছো কথাগুলা? এই কারণে এটা যত চিকন হয় পাতলা হয় তত দ্রুত কাটে। কেন? পাতলা হলে ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল কম হলে পীড়নের মান কি হয় বেশি, চাপের মানও কি বেশি। বুঝছি আমরা? তখন এটা দিয়ে হচ্ছে দ্রুত কাটে। তো এখন এরপর তুমি হেডলাইন দাও, পীড়ন শেষ, এবার হেডলাইন দাও। হেডলাইন দাও হচ্ছে স্থিতি স্থাপকতার সূত্র। স্থিতি স্থাপকতার সূত্র। স্থিতি স্থাপকতার সূত্র অবলিক দিয়ে লিখবা হুকের সূত্র। স্থিতি স্থাপকতার সূত্র অবলিক দিয়ে লিখবা হুকের সূত্র। হুকের সূত্র। স্থিতি স্থাপকতার সূত্র অবলিক দিয়ে লিখবা হুকের সূত্র। সূত্রটাকে লেখো, সূত্র লেখো আগে, ছোট সূত্র দেখো। স্থিতি স্থাপক সীমার মধ্যে, স্থিতি স্থাপক সীমার মধ্যে, স্থিতি স্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতি স্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা লেখা হলে মানে কি দেখো, এই হুকের সূত্রই হচ্ছে এটা, পীড়ন সমানুপাতিক বিকৃতি। এটাই আমরা লিখছি মাত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি কি সমানুপাতিক, বা পীড়ন ইজ ইকুয়াল টু ধ্রুবক ইনটু বিকৃতি। অতএব পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। বুঝছি আমরা? পীড়ন আর বিকৃতি হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতি স্থাপক সহগ, অথবা অনেকগুলো নাম, অথবা স্থিতি স্থাপক গুণাঙ্ক, অথবা স্থিতি স্থাপক মানাঙ্ক, সব হচ্ছে ধ্রুবকের নাম। এখন প্রায় তোমার সংজ্ঞা হিসাবে আসি, স্থিতি স্থাপক গুণাঙ্ক কাকে বলে। এক মার্কসে দিল, পুরো কোশ্চেন অন্য জায়গার কয় দিয়ে দিল স্থিতি স্থাপক গুণাঙ্ক কাকে বলে। তুমি কি লিখবা? স্থিতি, এই সূত্রটাই লিখবা। স্থিতি স্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের, এরকম লিখবা, স্থিতি স্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত, অনুপাত না, একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। বুঝছি আমরা? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুবককে কি বলে? স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। বুঝছি আমরা? উঠাও এটা না, এটা পরে, হ্যাঁ এটা থাকুক। এটার নিচে একটা চিহ্ন দিয়ে সংজ্ঞা লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে লেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। লিখছো? এই ধ্রুব সংখ্যাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এই ধ্রুব সংখ্যাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এই ধ্রুব সংখ্যাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এরপর এটা নিচে লেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন ধরনের। স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন ধরনের।
আমাদের গরম লাগে স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন ধরনের, যে সবার মতো এটাও তিন ধরনের। কি কি? এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক, যার আরেক নাম হচ্ছে ইয়ং গুণাঙ্ক, বিজ্ঞানী নাম অনুসারে, যাকে হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ইয়ং অনেক কিছু বিষয় করছে, দেখো। এরপর দেখো আয়তন গুণাঙ্ক, যাকে বি দিয়ে লেখা হয়। গুণাঙ্কের ইংলিশ হচ্ছে মডুলাস, অনেক সময় এরকম বলে ইয়ং মডুলাস, কিন্তু বুঝতেছে না তখন কি মানে, হচ্ছে ওই যে ইয়ং গুণাঙ্ক, বুঝছেন না? এর আরেকটা হচ্ছে ক্লিনটন গুণাঙ্ক, এন দিয়ে লেখা হয়। এই হচ্ছে তিন ধরনের। আমাদের মেইন হচ্ছে এই যে এটাই আসল, এটা দিয়ে এটার জন্য এই যে টাইপের আছে। এই মডুলাসের মূলস্থ লেখো। যেমন তোমার বললাম সিরিয়াস, এর অর্থ কি? সিরিয়াস বাদ দাও, তোমার বললাম কনসেন্ট্রেশন মানে কি? মনোযোগ। কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, একই মানা নয়। তো লেখো আমাদের পরীক্ষায় যা আসলো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন লেখো। হ্যাঁ, আল্লাহ করে লেখো, অনেক ব্যাখ্যা করে ময়না তদন্ত করে ফেলছে। দেখো নেক্সট হচ্ছে, আমরা এটা লেখার পর তুমি এবার হচ্ছে বড় করে হেডলাইন দাও, ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্ক, এটার পাশে একটা আগুন চিহ্ন দাও। মানে এই টপিকসের যদি তোমার কখনো সিকিউ আসে তাহলে এটা দিয়ে আসবে। যদি এই টপিকসে সিকিউ কম আসে, যদি আসে, তাহলে তোমাদের 9 10 এ এটার বিকল্প নেই। দেখো ইয়ং গুণাঙ্ক কি, দেখো কাকে বলে কি আমরা লিখবো, তুমি পরে লেখো। দেখো ইয়ং গুণাঙ্কের আরেকটা কি লিখছিলাম আমরা, মনে আছে? ইয়ং গুণাঙ্কের আরেকটা নাম কি লিখছিলাম? ইয়ং গুণাঙ্কের আমরা আরেকটা লিখছিলাম দৈর্ঘ্য গুণাঙ্ক, মনে আছে? ইয়ং গুণাঙ্কের আরেকটা হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক। দেখো দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক মানে কি, দেখো একটু আগে হ্যাঁ স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা এরকম পড়ছিলাম, পীড়ন ভাগ কি লেখো না, এগুলা পীড়ন ভাগ বিকৃতি লিখছিলাম না? হ্যাঁ, তো এখানে ইয়ং গুণাঙ্ক হচ্ছে কি, আমরা লিখছিলাম দৈর্ঘ্য গুণাঙ্ক। তার মানে উপরে কি হবে? দৈর্ঘ্য পীড়ন, আর নিচে কি হবে? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে তোমার ইয়ং গুণাঙ্ক কাকে বলে? যদি বল প্রয়োগে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, আগে দৈর্ঘ্য তো চেঞ্জ হওয়া লাগবে, তুমি বল প্রয়োগ করেই লেখা শুরু করলা, দৈর্ঘ্য চেঞ্জ না হলে এগুলো আসবে কোথা থেকে? দৈর্ঘ্য চেঞ্জ না হলে সব শূন্য, বুঝছি আমরা? তো আগে লেখো, নিচে লেখো হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, হ্যাঁ স্থিতিস্থাপক সীমার মধ্যে, যে সংজ্ঞা আগেরটাই ওই পীড়ন আর বিকৃতির, ওইটাই শুধুমাত্র একটু আগে দেখো পীড়ন আর বিকৃতি, যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা কি লিখছিলাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা লিখছিল না? সব একই লিখবা, শুধু পীড়নের আগে কি লিখবা? দৈর্ঘ্য পীড়ন, আর বিকৃতির আগে কি লিখবা? দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে কি বলা হয়? ইয়ং গুণাঙ্ক বলে। দেখো দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন, বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একটি ধ্রুব সংখ্যা। বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। দেখছো, এই ধ্রুব সংখ্যাকে
এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের ইয়ং গুণাঙ্ক বলে। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের ইয়ং গুণাঙ্ক বলে। ইয়ং গুণাঙ্ক হয় উপাদানের, মানে কি তুমি লোহার একটা তার নিলা আর একজন লোহার একটা বডি নিয়ে আসলো, দুইটাই যেহেতু লোহার ইয়ং গুণাঙ্ক একই, তার হোক আর বডি হোক, উপাদানটা কি এটার উপর। যেমন যে ঘনত্ব পড়ছিলাম না এই চ্যাপ্টারে, পানি 1 গ্লাস হোক আর 6 গ্লাস হোক ঘনত্ব একই। তো এখন এটা লেখার পর তার মানে কি দাঁড়ায় দেখো ভালো করে বুঝো। বা y is equal to দৈর্ঘ্য পীড়ন, যে কোনো টাইপের পীড়ন মানে কি f বাই a, আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি যে ছোট হাতের l বাই কে বড় হাতের l। তাহলে অতএব y is equal to কি, যে বা এখন বেশি করি f বাই a ইনটু উল্টে দিলে কি হয় l বাই ছোট হাতের l, y is equal to fl বাই l। এটা হচ্ছে আমাদের সূত্র, মেইন সূত্র। এখন এখানে আরো কথা আছে, ধরো তোমার এই এক কার ক্ষেত্রফল হইছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো এটা লেখার পর এখন মনে করো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দেয় নাই, তারের ব্যাসার্ধ দেয়া আছে বা ব্যাস দেয়া আছে, সমস্যা নাই। y is equal to তখন পরে আমরা এই লাইন লিখবো fl বাই পাই r স্কয়ার l। তোমার মনে করো f দেয়া নাই, ভর দেয়া আছে, সমস্যা নাই, f is equal to কি mg, তখন এখানে এটাও লেখা যাবে এই পরে। বুঝছি আমরা কিভাবে আসে, এভাবেও করা সম্ভব। ক্লিয়ার? এবার তোমার ঘটনা হচ্ছে এবার এটা লিখবা, এবার পাশে চিত্র আসবে যে তাড়াতাড়ি আর কোন আবার পেট ভরে যেতে পারে।